কল্পনা করুন, সমুদ্রের নিচে একটি 30 ইঞ্চি চওড়া তৈলাক্ত পাইপের নিচে আপনাকে টেনে নিয়ে গেল। 5 জন ওয়ার্কারের মধ্যে বেঁচে ফিরে আসা একজন ওয়ার্কারের মুখের এমন এক ভয়ঙ্কর গল্প দিয়ে শুরু করছে আজকের এই ভিডিও। সেদিন দিনটি ছিল 25 ফেব্রুয়ারি 2022 সাল। ঘটনাটি ঘটে সাউথ আমেরিকার উত্তর উপকূলীয় পয়েন্টিং পেয়ার কোস্টাল শহরের এলএনসি কোম্পানির 5 জন ওয়ার্কারের সাথে। তাদের মধ্য থেকে বেঁচে ফিরে আসা একজন ওয়ার্কারের মুখের গল্প দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। ফাইজাল কুরবান, ঋষি, কাজিম আলী, ইউসুফ, ক্রিস্টোফার তারা একটি পাইপলাইনের ভিতর মেনটেন্যান্সের কাজ করছিলেন। এই পাইপলাইনটি ফিউরিয়া পিন কোম্পানির একটি গভর্নমেন্ট মালিকানাধীন ওয়েল কোম্পানি। তারা পাইপলাইনের এমন এক জায়গায় কাজ করছিলেন যেটা বহুদিন যাবৎ বন্ধ অবস্থায় ছিল। এটা ছিল ইউ আকৃতির 30 ইঞ্চি চৌড়া পাইপ, যেটা সমুদ্রের তলদেশ দিয়ে গেছে। এই পাইপলাইনের কাজ ছিল বাদ 5 থেকে 6 এর তেল সরবরাহ করা, যেখানে একটি তেলের ট্যাঙ্কি রয়েছে গভীর সমুদ্রে। সেদিন এই ওয়ার্কার গ্রুপের কাজ ছিল পাইপলাইনের ভিতরে অংশ প্রবেশ করে রিপেয়ারিং করার জন্য সমুদ্রের জল থেকে পাইপকে আলাদা করা। এই কাজটি করার জন্য তারা একটি বিশেষ হ্যাবিটেড বেল্টে পাইপের উপর রাখে। এই সিস্টেমের মাধ্যমে এয়ার প্রেশার দ্বারা সমুদ্রের জলকে বাইরে ফেলে ভিতরে একটি সূক্ষ্ম স্পেস তৈরি করে, আর সেখানে দাঁড়িয়ে ওয়ার্কাররা নির্বিঘ্নে কাজ করার জন্য জায়গা তৈরি করে। এই হ্যাবিটেড মেশিনের 8 ফুট বাই 8 ফুট ছিল, যার ভেতর দাঁড়িয়ে ওয়ার্কাররা সহজে মেরামত করতে সক্ষম। এই পাইপলাইনের একটি বিশেষ কাজ হলো এটি বাদ 6 এর একটি ইনফ্লেটিভ প্লাগকে বের করা, যেটা 2 সপ্তাহ পূর্বে পাইপের ভিতরে ঢুকানো হয়েছিল। এই ইনফ্লেটিভ প্লাগ যাতে পাইপের ভিতরে থাকা জিনিস লিক না হয়ে যায়, এই প্লাগ খোলার জন্য উপরে থাকা উপস্থিত কাজিম আলী ও তার সহযোগীদের একটি রেঞ্চ দেন, যার সাহায্যে এই বাল্বটি নাট লুজ করে বের করা যায়। কিন্তু যখন এই রেঞ্চ দিয়ে ওপেন করা হয়, তখন উপরে থাকা চেম্বারে একটি ফোর্স তৈরি হয়, যা তাদের 5 জনকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইপের মধ্যে টেনে নিয়ে যায়। আসলে তারা জানতো না যে প্লাগটি তারা খুলে দিয়েছিল সেই প্লাগের নিচে পরিপূর্ণভাবে বাতাস দ্বারা পরিপূর্ণ ছিল, কারণ পাইপের ভেতর তখন খুবই অল্প মাত্রার তেল ছিল, যার ফলে বাতাসের পরিমাণ খুবই বেশি ছিল। আর যখন তারা প্লাগটি রিমুভ করে, তখন উপরে থাকা হাই প্রেশার বায়ু নিচের পাইপে থাকা লো প্রেশার বায়ু দ্রুত বেগে আসা শুরু করে, আর সেই সাথে সাথে সমুদ্রের জলও প্রচণ্ড গতিতে ভেতরে চেম্বারে প্রবেশ করতে থাকে। তখন উপরে থাকা বাকি ওয়ার্কার সবাইকে নিচে টেনে নিয়ে যায়। এমন এক ঘূর্ণিঝড়ের মতো অবস্থা হয়, যার মধ্যে ওয়ার্কার এবং তাদের যন্ত্রপাতি ভিতরের মধ্যে টেনে নিয়ে যায়। আসলে তারা বুঝে উঠতে পারেননি তাদের কী কারণে পাইপগুলো ভিতরে শুষে নিয়ে গেল। তারা শুধু উপলব্ধি করতে পেরেছিল যে তাদের ভাগ্য খুবই ভালো ছিল, কারণ পাইপের ভিতর কিছুটা বাতাসের পরিপূর্ণ ছিল। তারা শ্বাস নেওয়ার জন্য কিছুটা জায়গা খুঁজে পায়। ড্রাইভারদের ছুটে লাগানো সেই গোপ্রো ক্যামেরায় কিছুটা অংশ দেখা গিয়েছিল। তারপর সব কিছু যেন কালো হয়ে যায়। তারা কেবল পাইপের ভেতর একে অপরের নাম ধরে ডাকতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে সবাই ঠিক আছেন কিনা। কিছুক্ষণ পর জল এবং বায়ুর প্রবাহ সচল হয়ে যায়, তাই পাইপলাইনের এমন এক জায়গায় আটকে যায় যেখান থেকে শুধু নিঃশ্বাস নিতে সক্ষম। সবার মধ্যে শুধু কেবলমাত্র একজনে বেঁচে ফিরে আসা ওই ঘটনা থেকে। তিনি বেঁচে ফিরে এসে ইন্টারভিউর মাধ্যমে এই ঘটনা বর্ণনা করেন। Happened so fast, you couldn't react. I didn't even remember actually getting pulled in the pipe. I just remember going hurled through the pipe at unbelievable speeds. Every time you try to open your eyes, it's burning. Pitch black, you can't see nothing. Your throat burning, your ears ringing, your body sore. And at that point, I tell myself I was going to dead. এখন তো শুধু তাদের বেঁচে থাকার কেবল লড়াই মাত্র শুরু। তারা 1200 ফুট পাইপের নিচে আটকা পড়ে যায়, যেটা ছিল প্রায় 4টি ফুটবল মাঠের সমান। তারা আহত অবস্থা থাকার পরও একে অপরের সাথে কথা বলতে থাকে এবং সান্ত্বনা প্রদান করতে থাকে। তারা মনে করেছিল যে তাদের মাথা প্রথমে ঢুকে যায়, কিন্তু কাজিম, ইউসুফ, ফাইজাল তারা নিশ্চিত হয় যে তাদের পা প্রথমে নিক্ষিপ্ত হয়েছিল। ক্রিস তার পা দিয়ে কাজিমের কাঁধের উপর চেপে ধরে এবং নির্দেশ দেয় যেন বাকিরা একে অপরের উপর কাঁধে পা রাখে এবং একটি নির্দিষ্ট চেইন তৈরি করে। আর যেহেতু ফাইজাল সবার নিচে রয়েছে, তাই তাকে নির্দেশ দেওয়া হয় যেন উপরের দিকে সবাইকে ধাক্কা মারে। এভাবে ধীরে ধীরে বাদ 6-এর দিকে যেতেই হবে। কিন্তু সমস্যা ছিল এই পাইপের তেল দ্বারা পিচ্ছিল ছিল, তাই কয়েক ঘন্টা চেষ্টা করার পরও তারা কয়েক ইঞ্চি পরিমাণ জায়গা যেতে সক্ষম। একজনের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা এবং চোখে ভীষণ জ্বালা, তার সাথে কালো ঘন ঘন অন্ধকার, সব মিলিয়ে এই জায়গাটার জন্য এক নরকের চেয়ে কম নয়। তাই কয়েক ঘন্টা চেষ্টা করার পর সামনে আরেক ভয়ঙ্কর বিপদের দেখা দেয়। যত সামনের দিকে চলছিল, ওয়াটার লেভেল ততই বেড়ে চলছিল। তারা তাদের মাথা উপরের দিকে রেখে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু সামনের লাইনের ব্যক্তিরা লক্ষ্য করেন যে শ্বাস নেওয়ার জন্য কেবল 6 ইঞ্চি জায়গা রয়েছে। পিছনে থাকা 2 ওয়ার্কার সব থেকে বেশি আহত অবস্থায় ছিল। তারা অনেক কষ্ট শ্বাস নিচ্ছিল। কাজিম আলী সামনের থেকে পুরো টিমটাকে লিড করতেছিলেন।
তাই তারা ঠিক করেন তাদের শ্বাসকে হোল্ড করে রেখে সামনের দিকে এগোতেই হবে, যাতে তারা অন্য কোনো এয়ার পকেট খুঁজে পায়। পরিস্থিতি এমন হয়েছিল যে সবাইকে নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়, তাই ক্রিস ও কাজিম ঠিক করে তার সামনের দিকে এগোবে। সবাই একমত হয়, সাথীদের রেখে দুজনে সামনের দিকে এগোতে থাকে, যাতে তারা বের হয়ে গেলে বাকি সাথীদের উদ্ধার করতে সক্ষম হয়। ক্রিস ও কাজিম প্রমিস করে যেন তারা যে করে হোক বের হবে এবং বাহিরে বেরোনোর পথ খুঁজে বের করবে। বাকি সাথীদের উদ্ধার করতে কোনো না কোনো পথ তারা খুঁজে বের করবে। এই প্রমিস করে তারা বেরিয়ে পড়ে। প্ল্যান অনুযায়ী তারা দুজন তাদের মাথা উপরের দিকে রেখে সামনের দিকে শ্বাস আটকে রেখে যতটা সম্ভব এগোতে থাকে। বেশ কিছুক্ষণ সুইমিং করার পর তারা দুইজনেই দ্বিতীয় এয়ার পকেটের কাছে গিয়ে পৌঁছায়। পাইপটি বেঁকা হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে। তারা দুজনে প্রায় রাইস পকেটের কাছাকাছি চলে এসে যার সাহায্যে তারা বের হতে পারবে। ভাগ্যক্রমে তারা রাস্তায় দুটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পায়। এগুলো তাদের খুবই প্রয়োজন ছিল বাহিরে বের হওয়ার জন্য। কাজিম গুরুতর আহত হওয়ার কারণে সামনের দিকে দ্রুত এগোতে ব্যর্থ হচ্ছিল, তাই তারা ঠিক করে যে দুটি সিলিন্ডারের সাহায্যে ক্রিস একাই বাহিরে রাস্তা খুঁজে বের করবে আর ভিতরে থাকা আটকে পড়া 4 জন ব্যক্তিকে বাঁচানোর জন্য রেস্কিউ টিম নিয়ে আসবে। এই অবস্থায় ক্রিস অক্সিজেন সিলিন্ডার দুটি সামনের দিকে নিয়ে এগোতে থাকে, কিন্তু তার মনে হঠাৎ করে আরেকটি ভয় জেগে ওঠে। কি হবে এটা যদি বাদ 6 না হয়ে বাদ 5 হয়, কারণ বাদ 5-এও একটি ইনফিনিটি প্লাগ আটকানো রয়েছে। প্রায় 50 ফুট সুইমিং করার পর সে উপরে পৌঁছায়। অবশেষে সে মুক্ত আলো বাতাসের সন্ধান পায়। বাদ 6-এ পৌঁছানোর পর ক্রিস 5-এ জুড়ে জুড়ে হিট করা শুরু করে আর বেঁচে থাকা এনার্জি দিয়ে চিৎকার করতে থাকে। সেখানে থাকা শিপে একজন মেম্বার তার আওয়াজ শুনতে পায় এবং যেখান থেকে তাকে উদ্ধার করা হয়। ক্রিস উদ্ধার হওয়ার পর জানায় এখনও 5-এর নিচে 4 জন জীবিত অবস্থায় আছে আর তারা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ক্রিস এবং তাদের বাকি সাথীদের অবস্থান বর্ণনা করে, কিন্তু কোম্পানির মালিক তার কথা বিশ্বাস করতে রাজি হচ্ছিল না। কোম্পানিটি অনুমান করে যে পাইপটি তেল দ্বারা পরিপূর্ণ রয়েছে আর যা অক্সিজেন রয়েছে তাতে কেবলমাত্র কয়েক ঘন্টা পর্যন্ত বায়ু থাকবে। তার বারবার অনুরোধ করার পর ড্রাইভাররা সমুদ্রে নামে এবং পাইপের বিভিন্ন জায়গায় ট্যাপ ট্যাপ শব্দ করতে থাকে। এর উত্তরে ভিতরে থাকা ড্রাইভারের ট্যাপটপ তাদের অবস্থান জানাতে চেষ্টা করে, কিন্তু বাহির থেকে ট্যাপটপের শব্দ শুনে তাদের মধ্যে এক আশার আলো জেগে ওঠে। তারা হয়তো ভেবেছিল তারা বেঁচে যাবে। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে তাদের উদ্ধার হওয়ার জন্য। তারা ভেবেছিল সত্যি সত্যিই তারা উদ্ধার হয়ে যাবে, কিন্তু আফসোসের বিষয় ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে। 4 ওয়ার্কার আহত, ক্ষুধার্ত এবং অপেক্ষারত অবস্থায় থাকে যেন তাদের কেউ বাঁচাতে আসবে, কিন্তু তারা জীবনযুদ্ধে হেরে যায়। আসলে এমন একটি জায়গা তারা আটকে পড়েছিল যে কোম্পানি বুঝতেই পারতেছিল না যে তাদের কেমন করে উদ্ধার করা যায়। তাদের উদ্ধার করতে গেলে বাকি ড্রাইভারদেরও বিপদের সম্মুখীন হতে হবে। কোম্পানি তা চায়নি বাকি ড্রাইভারদের এই বিপদের মুখে ঠেলে দিতে। এই ঘটনার কয়েকদিন পর তাদের লাশকে উদ্ধার করে নিয়ে আসা হয়, কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট ঠিকভাবে বলতে পারতেছিল না যে তারা কখন মারা গিয়েছিল। একটি রিপোর্ট অনুযায়ী তারা সানডে পর্যন্ত জীবিত ছিল, অন্য একটি রিপোর্ট অনুযায়ী তারা মানডে পর্যন্ত জীবিত ছিল। কোম্পানির চেষ্টা করলে তাদেরকে উদ্ধার করতে পারত। আজকের এই গল্প আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আরও এমন বাস্তব গল্প জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন ততদিন। ধন্যবাদ। You open a rescue was going on. Nobody was making an attempt to rescue me.